প্রধান বিচারপতি নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রণালী এবং জরুরি অবস্থা জরুরি বিধান সম্পর্কে, এটা জরুরি অবস্থা ঘোষণার সাথে সম্পর্কিত 141 ক এবং তার অন্যান্য ধারাগুলো সম্পর্কে। প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত বিষয়ে ইতিপূর্বে একদিন আলোচনা হয়েছিল ঐক্য কমিশনের বৈঠকে। তখন মোটামুটি আলোচনা একটা জায়গায় থেমে যায়, কিন্তু তার আগে কয়েকটা বিষয়ে প্রায় ঐক্যমত্য হয়েছিল যে রাষ্ট্রের এখন আর্টিকেল 95(1) মতে রাষ্ট্রপতি বাংলাদেশের যে কোনো নাগরিককে প্রধান বিচারপতি করার একটা বিধান আছে, যেহেতু ওখানে উল্লেখ নাই কোন ক্রাইটেরিয়াতে নিয়োগ করা যাবে। ইচ্ছা করলে যে কোনো নাগরিককে করা যেত। সেখান থেকে রাষ্ট্রপতির এই ক্ষমতাকে সীমিত করে একটা জায়গায় সিদ্ধান্তে এসেছিল প্রায়, তা হচ্ছে এখনও আমরা ওই জায়গায় আছি। চিফ জাস্টিস নিয়োগের ক্ষেত্রে অ্যাপিলেট ডিভিশনের বিচারপতিদেরকে বিবেচনা করা হবে এবং অ্যাপিলেট ডিভিশনের কর্মে জ্যেষ্ঠতম বা প্রবীণতম দুইজন, মানে সিনিয়র মোস্ট দুইজনের মধ্য থেকে রাষ্ট্রপতি যে কোনো একজনকে প্রধান বিচারপতি নিয়োগ করতে পারবেন। প্রধানমন্ত্রীর সাথে আলোচনা ছাড়াই রাষ্ট্রপতি এই কর্মটি করতে পারেন, এটা তার ক্ষমতা আগের থেকেই দেয়া আছে। আর্টিকেল 48 সাবসেকশন 3 অনুসারে এটা রাষ্ট্রপতির স্বাধীন ক্ষমতা। এখন এই ক্ষমতার মধ্যে সীমাবদ্ধতা এভাবেই আনা হচ্ছে যে রাষ্ট্রপতি আপিল বিভাগের সিনিয়র মোস্ট দুইজন বিচারপতির মধ্য থেকে প্রধান বিচারপতি নিয়োগ করবেন। তবে এই বিষয়ে এখনও ঐক্যমত্য পোষণ করা যায়নি। সেই ক্ষেত্রে হয়তো আরও আলোচনার প্রয়োজন হবে। এখানে এসে আমরা দাঁড়িয়েছি। দ্বিতীয় বিষয় হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার, যেহেতু তত্ত্বাবধায়ক সরকারের বিধান বলা যায় একরকম হাইকোর্টের ভার্ডিক্ট অনুসারে এখন পুনর্বহাল হয়েছে। আমি বলা যায় কথাটা এই জন্যই বললাম, গত কালকে কি পরশু এই ভার্ডিক্টটা ওয়েবসাইটে হাইকোর্ট ডিভিশনে প্রকাশিত হয়েছে, বাট শর্ট ভার্ডিক্ট তার আগেই প্রকাশিত হয়েছিল যে কনস্টিটিউশনের 6টা বিধানে বিলুপ্তি বা আনকনস্টিটিউশনাল ঘোষণা করে সেই রায়টা প্রকাশিত হয়। কারণ 15th অ্যামেন্ডমেন্ট পুরোটাই বাতিল চেয়ে যে রিটটা করা হয়েছিল জনাব বদিউল আলম মজুমদারের নেতৃত্বে, এবং সেই জায়গায় রাজনৈতিক দল হিসাবে আমরাও অংশগ্রহণ করেছিলাম, এইটা আর আরও কয়েকটি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। তাতে বিস্তারিত শুনানির পরে যে বিধানটি যে বিষয়টি সিদ্ধান্তে এসছে হাইকোর্ট ডিভিশন শর্ট ভার্ডিক্টে দিয়েছে, তাতে তত্ত্বাবধায়ক সরকারের বিধান যেমন 58 ক 2 পরিচ্ছেদ যে বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল, 15th অ্যামেন্ডমেন্টের যে আইনটা, সেই আইনের সংশ্লিষ্ট সেই দফাগুলো আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার করার মধ্য দিয়ে। তার মানে দাঁড়ায়, অন্যান্য বিধানগুলো বললাম না যেহেতু সময় আপনাদের নষ্ট হবে, তত্ত্বাবধায়ক সরকারের বিধানটাতেই থাকলাম। সেই জায়গায় তত্ত্বাবধায়ক সরকারের পুনর্বহাল হয়েছে আপাতত বলা যায়। তবে যেহেতু 15th অ্যামেন্ডমেন্ট পুরোটাই বাতিল চেয়ে এই রিটটা করা হয়েছিল, সেই জাজমেন্টটা প্রকাশিত হওয়ার পরে এখন সেটা অ্যাপিলেট ডিভিশনে হয়তো বা আপিল হবে, যতটুকু আমি শুনছি। তখন হয়তো আরও অন্যান্য বিধান সম্পর্কে বিচারকরা বিবেচনা করতে পারেন, সেইটা এখন বলার সময় আসেনি। কিন্তু 13 অ্যামেন্ডমেন্ট যে বাতিল করা হলো ইতিপূর্বে জাস্টিস খায়রুল হকের নেতৃত্বে, সেইটার শুনানি এখন পেন্ডিং আছে অ্যাপিলেট ডিভিশনের রিভিউতে। সেই রিভিউটার শুনানি আশা করি শুরু হবে। সেটাতে যদি একটা জাজমেন্ট পাওয়া যায় জনগণের পক্ষে, তখন বলা যাবে অন্তত এই তত্ত্বাবধায়ক সংক্রান্ত বিধানটা পুরোপুরি সেইভাবে বহাল হবে। এটাকে আইনের ভাষায় বা কোর্টের ভাষায় বলা যায় যে ডক্ট্রিন অফ এক্লিপস,
যেটা এক্লিপস ডক্ট্রিন নামে পরিচিত, যদি এই জাজমেন্টটা তত্ত্বাবধায়ক সরকার বিধান বাতিলের আদেশটা নাল অ্যান্ড ভয়েড বা আনকনস্টিটিউশনাল বা উইথ অফ নো লিগ্যাল এফেক্ট যদি ডিক্লেয়ার করা হয় বা জাজমেন্টটা সেট অ্যাসাইড হয়ে যায়, তখন ওই বিধানটা রিপ্লেস হবে। এটাকে বলা হয় ডক্ট্রিন অফ ইক্লিপস আর কি, ইক্লিপসেশন মানে ইয়াটা কি যেন বলে, গ্রহণ যদি সরে যায় আগেরটা বহাল থাকে, সেই হিসাবে বহাল হবে তখন। কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের বিধানটা ওই অবস্থায় থাকবে কি না সেই বিষয়ে বিতর্কটা চলছে। কারণ ওই জাজমেন্টেই বলা ছিল যে জুডিশিয়ারিকে এক্সক্লুড করে যেন তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রণালীটা বিবেচনা করে জাতীয় সংসদ, তখন এটা বাইন্ডিং করা হয়নি, শ্যাল কনসিডার বলা হয়নি, এটা মে কনসিডার, বিকজ জুডিশিয়ারি ডিকটেট করতে পারে না লেজিসলেচারকে, সেই জন্য ওইভাবেই সম্ভবত ল্যাঙ্গুয়েজটা লেখা হয়েছিল। এখন সুপ্রিম কোর্টে আপিলে যাই কিছু নির্ধারিত হোক না কেন, এরপরেও জাতীয় সংসদ তার অরিজিনাল জুরিসডিকশন হিসাবে লেজিসলেশন করতে পারে এবং সেই হিসাবে তত্ত্বাবধায়ক সরকারের সেই বিধানগুলোতে কি কি প্রস্তাব আরও দেওয়া যায় জুডিশিয়ারিকে এক্সক্লুড করে, যেহেতু জুডিশিয়ারি এই এক্সিকিউটিভের ফাংশনে আসলে তাদের অনেক বেশি বিভিন্নভাবে প্রভাবিত হওয়ার সম্ভাবনা থাকে, সেই দৃষ্টিকোণ থেকে সবাই এই মতামত দিচ্ছে। তবে এই জায়গায় সবাই একমত যে বিচার বিভাগকে তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রণালী থেকে বাইরে রেখে যদি আরও একটা দুইটা তিনটা আমরা বিকল্প সাজাতে পারি, জাতীয়ভাবে ঐক্যমত্যে আসা যায়, তখন সেগুলো বিবেচনা করা হবে। এখানে আমার আরও একটি প্রস্তাব ছিল যে বর্তমান বিধানটা বহাল রাখা যাবে, সেটা বিকল্প হিসাবে 3, 4 অথবা 4, 5, 6 এইভাবে যেন আসে। তার আগেরগুলো যদি আমরা এক্সপ্লোর না করতে পারি, যে বিকল্পগুলো হয়তো আমরা এখানে আজকে আলোচনায় আসতে পারিনি, পরে হয়তো সেই বিকল্পগুলো নিয়ে আলোচনা করে এক জায়গায় আসা যাবে, সেরকম অনেক বিকল্প এখানে সাজানো আছে, আমি বিস্তারিত বলবো না যেহেতু এই বিষয়ে তর্ক চলছে এখনও। সেই 1, 2, 3 বিকল্প যদি আগে আমরা এক্সপ্লোর না করতে পারি, যদি এখানে সিদ্ধান্তে জাতীয় উপনীত না হতে পারে, তখন যখন তত্ত্বাবধায়ক সরকারের গঠনটা শুরু হবে সংসদের মেয়াদ শেষে অথবা সংসদ ভেঙে গেলে, তখন যাতে 1, 2, 3-এর পরে বর্তমান বিধানগুলো ফলোড করা হয়। তার মানে ওটা 4 থেকে শুরু হবে, 5 থেকে শুরু হবে, 6 থেকে শুরু হবে। এবং লাস্টের একটা বিষয় আসছে যে রাষ্ট্রপতির বিধানটা একদম শেষ পর্যায়ে রাখা যায় কিনা। তা আমার মতামত হলো যে একদম যদি শেষ অপশন হিসেবে রাষ্ট্রপতিকে রাখা যায়, এটা হচ্ছে একটা আইনের একটা বিধান রাখা, যে এক সময় গিয়ে হয়তো একটা পর্যায়ে যদি কোনো প্রভিশনে একমত না হয়, তখন একটা জায়গায় যাতে খালি না থাকে সেজন্য সেই বিধানটা রাখা যায়। তবে এই বিষয়ে ঐক্যমত হয়নি। আমরাও খুশি হব যদি সেই বিধানটার বিকল্প কোনো বিধান রাখা যায়, রাষ্ট্রপতিকে এই জায়গায় যাতে না আসতে হয়। তাহলে পরে অতীত অভিজ্ঞতা থেকে আমরা যেটা শিখেছি সেই তিক্ত অভিজ্ঞতা হয়তো আর নাও হতে পারে। এটা এখনও আলোচনা চলছে, সেটা তারা কম্পাইল করে আরেকদিন আলোচনার জন্য রেখেছে। তবে ওইখানে বিষয় একটা ছিল যে আপার হাউসের কিছু আপার হাউস যদি গঠিত হয়, সে আপার হাউসের স্পিকার বা সদস্যরা এখানে ভূমিকা রাখার ক্ষেত্রে কিছু প্রস্তাব আসছিল। তখন আমি বললাম যে আগে আপার হাউস বিষয়ে আমরা আগে সিদ্ধান্তটা নেই, আপার হাউসটা কিভাবে গঠিত হবে, আপার হাউস আদৌ গঠিত হওয়ার ক্ষেত্রে ঐক্যমত আসে কিনা, তখন সেই বিধানগুলো সংযুক্ত করে কেয়ারটেকার প্রভিশনের মধ্যে আলোচনায় যদি আসে তাহলে সেটা আলোচনার জন্য সুবিধা হবে। তো তারা একমত হয়েছে যে ঠিক আছে, নেক্সট আলোচনাতে আজকেই আলোচনা হওয়ার কথা ছিল, সময়ের অভাবে হয়নি। তো আপার হাউস গঠন প্রণালী নিয়ে আগে যদি ডিসিশনটা আসে, তার উপর ভিত্তি করে তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রণালী নিয়ে আরও ভালো মতো বিস্তারিত আলোচনা করা যাবে। তৃতীয় বিষয়টি ছিল ইমার্জেন্সি।